হুমায়ুন সিরিজের এই পর্বটি বিশেষত তাদের জন্য যারা প্রকৃত অর্থে জাঙ্গল লাভার। হিমালয়ের কোলে বিনসারের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর থেকে তুষারাবৃত শৃঙ্গে সূর্যোদয়ের সাথে জাঙ্গল ওয়াক ছিল এক ভয়ানক সুন্দর আর ব্যতিক্রমী অভিজ্ঞতা। নমস্কার, আমার স্টোরি লাইনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। ভোর 5টায় ঘুম থেকে উঠে শীত পোশাকে নিজেকে মুড়ে সোজা চলে যাই টেরেসে। চারপাশে তখনও আবছা অন্ধকার ছেয়ে, মুখোমুখি বিস্তৃত শ্বেত শুভ্র হিমালয়ান শৃঙ্গ যত দূর চোখ যায়। মেঘমুক্ত সেই স্বপ্নীল ভোরে একে একে সবাই এসে দাঁড়িয়েছে সেই অপরূপ দৃশ্য প্রত্যক্ষ করতে। রক্তিম সূর্যদেবের রঙের জাদুতে পৃথিবী বিখ্যাত শৃঙ্গসমূহের শরীর জুড়ে তখন রোমান্টিকতা। এই মহাসন্ধিক্ষণে টেরেস লাগোয়া রডোডেনড্রন গাছের আড়াল ঘেঁষে সূর্যদেবের অনবদ্য আবির্ভাব। পুক করে সূর্যি মামা উঁকি দিতেই টেরেসে মর্নিং টি হাজির। কনকনে ঠান্ডায় এমন খোলা আকাশের নিচে ত্রিশূল, নন্দাদেবী, চৌখাম্বা, পঞ্চচল্লিকে সাক্ষী রেখে গরম চায়ে চুমুক স্মৃতির স্মরণীতে এক অবিস্মরণীয় অধ্যায়। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ি 2 কিলোমিটার দূরে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। এখানে কিন্তু ডিনার বা ব্রেকফাস্ট সম্পূর্ণ ভেজ জেনে গিয়েও খাবারের মেনুতে ডিম পেয়েছিলাম। আসলে পশুদের সুরক্ষিত স্থানে মাংস স্ট্রিক্টলি নিষিদ্ধ হলেও ডিমকে ভেজ মিলের মধ্যেই ধরা হয়। যাই হোক, প্যাকিং সেরে রেখে বেরিয়ে পড়ি 2 কিলোমিটার চড়াই ডিঙে জিরো পয়েন্টের দিকে। এই অসম্ভব সরু রাস্তা ধরে আমরা শর্টকাটে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। নিচে দেখা যাচ্ছে মেন রোড, যেটা দিয়ে জিরো পয়েন্ট যাওয়া যায়, পায়ে হাঁটা রাস্তা। তার থেকেও বেশি শর্টকাট করেছি আমরা আনন্দজির সঙ্গে। আনন্দির হাত ধরে প্রায় যাচ্ছি সারা রাস্তা। এই হাঁটা পথেও আনন্দজি আমাদের লোকাল গাইডের ভূমিকায়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা গেছে ঘুরে ঘুরে। আনন্দজি শর্টকাট পথ দেখান। সে পথের অভিজ্ঞতা ভয়ানক। সরু খাঁড়াই রাস্তা চলেছে এঁকে বেঁকে। এই পা পিছল বুঝি। আনন্দজির পথ দেখানো উঁচু নিচু শর্টকাট করে সরু পায়ে হাঁটা রাস্তা দিয়ে এসে এখন মোটামুটি মেন রাস্তায় পড়েছি জিরো পয়েন্ট যাওয়ার জন্য। সামনে রডোডেনড্রনের পাপড়ি ছড়িয়ে আছে, সে কার্পেটের মতো লাল হয়ে আছে জায়গাটা। কতটা বোঝানো যাচ্ছে জানি না, কিন্তু অপূর্ব লাগছে। এখনও আমাদের একটু দেরি আছে যেতে, কিন্তু পথের মাঝেই আমরা পেয়েছি চৌখাম্বা রেঞ্জটাকে। গাছের ফাঁক দিয়ে বেশ কাছে আর স্পষ্ট চৌখাম্বা।
রোদ্দুর একেবারে ঝলমল করছে, যেন মনে হচ্ছে রূপোর মতো সুন্দর। এবার আমাদের আবার একটু এগোতে হবে, 0 পয়েন্টে গিয়ে দেখি কীরকম লাগে। জানি অসাধারণ লাগবে, কারণ ওখান থেকে পুরো ক্লিয়ার দেখা যায়। বন্য পশুর ভয়ে লাঠি ঠুকে ঠুকে এগিয়ে চলেছেন আনন্দজি। আমাকেও একটি শুকনো ডাল ভেঙে ধরিয়েছেন হাতে। ওদিকে গাছের ফাঁক দিয়ে চোখ চলে যাচ্ছে সাদা ঝকঝকে বরফ স্টিঙ্গে। গাছের আড়াল থেকে নরম সোনালি রোদ্দুর এসে ধুয়ে দিচ্ছে শরীর। রডোডেনড্রনের রেড কার্পেটে মোড়া পথ কিছুটা অন্তর অন্তর স্বাগত জানাচ্ছে। প্রকৃতি জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। চলতে চলতে পৌঁছে গেলাম 0 পয়েন্ট। এখানে ওয়াচ টাওয়ার। ভাবতে পারিনি এতটা উঁচুতে আসতে পারবো এভাবে, এত কঠিন রাস্তা হেঁটে। পারবো না ভেবেও পৌঁছে যাই 0 পয়েন্টের বাঁধানো ওয়াচ টাওয়ারের সামনে। এক অদ্ভুত পূর্ণতা তখন চোখে মুখে। ভূগোলের বই থেকে উঠে আসা টানা বিস্তৃত নানান হিমালয়ান রেঞ্জ তখন উন্মুক্ত চোখের সামনে। দৃষ্টিপথে দেশের আকাশ সীমা ছাড়িয়ে নেপালও ধরা দিচ্ছে ঘন জঙ্গলের আড়ালে রূপরি শিখরের মাথা ছুঁয়ে। এটা নন্দকোট, একদম বাঁ দিকে যেটা দেখা যাচ্ছে নন্দকোট। সমস্ত রেঞ্জের নাম ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে সামনে পঞ্চচুল্লি দেখা যাচ্ছে, যে পঞ্চচুল্লির সাথে মোলাকাত হয়েছিল মুন্সিয়ারি থেকেই। আকাশ অসম্ভব পরিষ্কার, রেঞ্জগুলো যতটা সম্ভব দেখা যাচ্ছে। ও দূরে কিছু কিছু মেঘে এই শৃঙ্গগুলো ঢেকে গেছে। হিমালয়ান রেঞ্জ, বিস্তৃত হিমালয়ান রেঞ্জ, এক্সট্রিম লেফট থেকে এক্সট্রিম রাইট। ওদিকে নেপালের দিকে চলে গেছে আস্তে আস্তে হিমালয়। জঙ্গল এক্সপ্লোর করে নেমে এসে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি নৈনিতালের উদ্দেশ্যে। বিনসার থেকে নৈনির দূরত্ব প্রায় 90 কিলোমিটার। ফিরতি পথেও অসাধারণ প্রকৃতি মন ভরিয়ে দিচ্ছে। নৈনিতালের পথে আজ 2টো ডেস্টিনেশন, একটি আলমোড়া শহরের কসার দেবী মন্দির আর একটা মুক্তেশ্বর রিজার্ভ ফরেস্ট। পথে লাঞ্চ সেরে প্রথমে পাহাড়ি পাকদণ্ডি ঘুরে পৌঁছে যাই কসার দেবী টেম্পলে। রাস্তা থেকে সিঁড়ি উঠে গেছে মন্দিরের দিকে। কসার দেবী টেম্পলের সামনে রাস্তাটা 3 দিক থেকে 3 রকম রাস্তা। নতুন বাঁধানো সিঁড়ি জুড়ে বেশ কিছু বানরের লম্পজম্প দেখে দাঁড়িয়ে পড়েছি। এগোতে পারছি না দেখে তারা বেশ ভদ্রভাবে সিঁড়িতে বসে স্বাগত জানায় আমাদের। এখন মজা করে বললেও তখন আমার অবস্থা ছিল দেখার মতো। অনেকগুলো সিঁড়ি উঠে এসে মন্দিরের সামনে এসে পৌঁছলাম। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠে সামনে স্বামীজির ছবি দেখে প্রথমে স্তম্ভিত হয়ে যাই। তারপর হোর্ডিংয়ের লেখাটা পড়তে পড়তে গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। এই মন্দির আলমোড়া শহর থেকে 8 কিলোমিটার দূরত্বে একটি উঁচু পাহাড়ের উপর গুম্ফাকৃতি পাথরের গায়ে লাগানো জাগ্রত মাতৃ মন্দির। মন্দিরটির আদি নির্মাণ 2য় শতাব্দীতে। সেক্ষেত্রে কুমায়ুন রুট ম্যাপে আমার দেখা সবচেয়ে প্রাচীন মন্দির এটি। 1890 সালের সেপ্টেম্বরে স্বামীজি এসেছিলেন এই মন্দির গুম্ফায়। এই নির্জন হিমালয়ের উঁচু পাহাড়ি গুম্ফায় বসে ধ্যান করেন তিনি। সেখানে উপস্থিত মানুষের কাছে নিজের মানবিক আর আধ্যাত্মিক ভাবনার উপর বক্তব্য রাখেন স্বামীজি। তাঁর সেই বক্তব্য আর ভাবনাকে সমাদর করে মন্দিরের আরো কিছুটা উপরে তাঁর ধ্যান স্থলে গঠন করা হয় ধ্যান কক্ষ বা মেডিটেশন রুম। তার পাশেই পাহাড়ের উপর আছে শিবের মন্দির। হিমালয়াবৃত চারপাশে তখন প্রতিধ্বনিত হচ্ছে মন্দিরের ঘণ্টার ধ্বনি। এমন অজানা জায়গায় স্বামীজির ছবি ও তাঁর প্রতি এমন সশ্রদ্ধ নিবেদনে উপস্থিত একমাত্র বাঙালি পর্যটক হিসেবে তখন ভীষণভাবে গর্ব অনুভব হচ্ছিল। আজ উন্নত আধুনিক যাতায়াত ব্যবস্থা দূরত্ব ও দুর্গমতাকে হারিয়ে দিয়েছে অনেকটাই, কিন্তু জঙ্গলে ঘেরা এই দুর্গম হিমালয়ের মাঝে না জানি কত কঠিন লড়াই লুকিয়েছিল সেই সময়। স্বামীজির আগমন ও বক্তব্য রাখা আর তার সেই ভাবনাকে মর্যাদা দিয়ে চারদিকে ওনার ছবি ও প্রচারে এক অদ্ভুত ভালো লাগা ছেয়ে যায় মনে। অপূর্ব প্রকৃতি ও দেবদেবীর পূজার্চনার মাঝে এ আমার এক আলোকিত অভিজ্ঞতা। আরেকটি বিষয়ও এখানে চমক লাগার মতো।
কুমায়ুনের এই বিশেষ পার্বত্য অঞ্চলটি অবস্থানগতভাবে ভ্যান অ্যালেন বেল্টের মধ্যে বলে জানতে পারি মন্দিরের ঠিক বাইরের একটি লেখা থেকে। সেই মতানুসারে এখানকার ভূচৌম্বকীয় আকর্ষণের মাত্রা অস্বাভাবিক বেশি, যা শুধুমাত্র বিশ্বের আরো দুটি স্থানের সাথে তুলনীয়। তার মধ্যে একটি ইংল্যান্ডের স্টোনহেঞ্জ, অপরটি পেরুর মাচু পিচু। এই ভূচৌম্বকীয় আকর্ষণের কারণে এই কাসার দেবী মন্দির গুহা ও পার্বত্য শৃঙ্গের মহাজাগতিক শক্তি বা পজিটিভ এনার্জি প্রভূত বেশি বলে মনে করা হয়। সেদিন মনে হচ্ছিল হয়তো সেই শক্তির টানেই 132 বছর আগে স্বামীজি সেই দুর্গম পাহাড়ে পৌঁছে গিয়ে মানবতার বার্তা দিয়ে এসেছিলেন, যা আজকের নব্য ভারতে প্রায় দুর্লভ। শহরের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। মন্দির দেখে নেমে এসে গাড়ি চলে আলমোড়া শহরের জনবহুল বাজার লাগোয়া রাস্তা ধরে। কিছু দূর গিয়ে শহরের সীমানা পেরিয়ে আবার চড়াই বেয়ে ওঠা। উদ্দেশ্য মুক্তেশ্বর ফরেস্ট। অসাধারণ প্রকৃতি, ঘন জঙ্গল, ফল বাগিচা পেরিয়ে গাড়ি চলেছে 0 পয়েন্টের দিকে। এখানে গাড়িতেই পৌঁছে যাওয়া যায় তুষারাবৃত হিমালয়ের মুখোমুখি। ঘন শালপাইনের জঙ্গলের মাঝে পেন্সারে ছিল লাল গুরাসের ফরাস পাতা, যা মুক্তেশ্বরে সেভাবে চোখে পড়েনি। কিন্তু প্রকৃতির নানা রঙের আলপনা সে পথেও কম না। বসন্তে রডোডেনড্রন আর লাল শিমুলে ছেয়ে থাকে হুমায়ুন পাহাড়ের আনাচ কানাচ। ঘন সবুজের ফাঁকে নীল আকাশে সাদা মেঘের ভেলা। মুক্তেশ্বর 0 পয়েন্ট, ভেতরে গার্ডেন আছে এবং 0 পয়েন্ট থেকে দেখতে গেলে এন্ট্রি ফি লাগে 60 টাকা। কিন্তু আমাদের রাস্তায় বিকেল হয়েছে, এখন এমনিতেই নানা জায়গা থেকে রেঞ্জ দেখেছি, এখান থেকেও সেরকম রেঞ্জ দেখা যায়। আর জঙ্গলে আসার একটা তো আলাদা সুন্দর এক্সপিরিয়েন্স আছেই। তা এই অবধি এসে এখানে আর ভেতরে আর গেলাম না, আকাশে মেঘ, ওই রেঞ্জগুলো ঢাকা পড়ে গেছে মেঘে। আর এখানে কেএমবিএনের বাংলোটা ঠিক এইখানে 0 পয়েন্টেই আছে। এই যে এখানে ওদের বাংলো, এখানে হোটেলের মানে গেস্ট হাউসের রুমগুলো, ওদের রিসেপশন। এখান থেকে সিঁড়ি উঠে গেছে ওপরে। কেউ যদি এখানে এসে থাকতে চান তাহলে এখানে কেএমবিএনে অবশ্যই বুকিং করে এসে থাকা যায়। আগে থেকে বুকিং করলে কোনো অসুবিধা হয় না। আগে শুনলাম এটা এই যে সামনে যে রুমগুলো আছে এখানে ভেতরে দরজার ভেতরে, এগুলো পিডাব্লিউডি ছিল। এখন বর্তমানে কেএমবিএন এগুলোকে নিজেরা নিয়ে নিয়েছে লিজে। পরিবেশ তো খুবই সুন্দর। আর 5টা হিমালয়ের রেঞ্জ যেভাবে আমরা দেখে এলাম বিভিন্ন জায়গায়, এখানেও সেভাবেই একদম মুখোমুখি হিমালয়, কিন্তু এখন পুরোটাই মেঘে ঢাকা। এর সাথে শেষবেলায় হিমালয়ের রূপলি মুকুটে আগুনে খেলা প্রকৃতি ও ছবিপ্রেমীদের মন যে টানবেই তা বলাই বাহুল্য। ফিরতিপথে কাফেটেরিয়া থেকে বেরিয়ে নৈনিতালের দিকে যাওয়ার পথে পশ্চিমে পাহাড়ের গায়ে লাল কমলা রঙের পাহাড়ে সূর্য চলেছে অস্তাচলে। এই প্রথমবার সূর্যাস্তের এমন শোভা চাক্ষুষ করি গাড়িতে বসেই। এমন সুন্দর দৃশ্য লেগে থাকে শুধু দুচোখের পাতায়। ক্রমশ অন্ধকার নামি পাহাড়ের গায়ে। দূর থেকে দেখি জোনাকির মতো জ্বলে উঠেছে আলো নৈনি লেকের গা ঘেঁষে গড়ে ওঠা পাহাড়ি শহরের ইমারতগুলোতে।